আজ ক্লাস 10-এর যে অর্গানিক কেমিস্ট্রি পার্টটা পড়ানো হচ্ছিল সেই অর্গানিক কেমিস্ট্রির আজকে লাস্ট পার্টটা পড়ানো হবে। এখন এই লাস্ট পার্টে আমাদের কি কি আছে না, বিভিন্ন জৈব যৌগ, তাদের উৎস, তাদের কীভাবে প্রস্তুত করা হয় এবং তাদের ব্যবহার, এই আমাদের পড়তে হবে। আর কিছু রিয়াকশানস আছে আর পলিমার আছে, এগুলোকে আমাদের পড়তে হবে। তার আগে প্রথমেই আমরা বিভিন্ন যৌগগুলোর সম্বন্ধে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে মিথেন, তারপর এগুলো খাতায় নোট করবে। মিথেন পড়তে হবে, ইথিলিন পড়তে হবে, ইথাইন বা অ্যাসিটিলিন পড়তে হবে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস পড়তে হবে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পড়তে হবে, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, ফরমালিন আর ভিনিগার। এই আমাদের আলোচনার মধ্যে প্রথমে থাকবে। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে মিথেন। তাহলে মিথেনের সোর্সটা কি? এখন মিথেনের যদি আমরা সোর্স বলতে যাই, মিথেন প্রধানত প্রাকৃতিক গ্যাস হচ্ছে মিথেনের প্রধান সোর্স। তাহলে মিথেনের প্রধান সোর্স কি না, প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস এটাই হচ্ছে মিথেনের প্রধান সোর্স, যাতে 85 to 90% মিথেন উপস্থিত থাকে। ঠিক আছে, এই হচ্ছে মিথেনের প্রধান সোর্স। এছাড়াও যে কোল গ্যাস পাওয়া যায়, কোল গ্যাস পাওয়া যায়, তাতেও 35% থেকে 40% মতো আমাদের মিথেন থাকে। তাহলে মিথেনের প্রধান উপাদান হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং কোল গ্যাস। বা উল্টো এরম কোশ্চেনটা এরমভাবে করতে পারে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, তখন বলতে হবে মিথেন। কেমন? তাহলে এই হচ্ছে মিথেনের প্রধান উৎস। এবার আমরা যাচ্ছি মিথেনের ব্যবহার সম্পর্কে। দেখো, তার আগে আর একটা কথা বলে দিই। সব থেকে এখানে কি কি আছে, একটা অ্যালকেন আছে, একটা অ্যালকিন আর একটা অ্যালকাইন। সব থেকে সরলতম অ্যালকিন এবং অ্যালকাইনের কথা তোমাদের বলা হয়েছে। এটা সব থেকে সরলতম অ্যালকেন, এটা সব থেকে সরলতম অ্যালকিন, এটা সব থেকে সরলতম অ্যালকাইন। কেমন? এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মিথেনের ব্যবহার সম্পর্কে। ফার্স্ট অফ অল হচ্ছে মিথেনকে কি করা হয় না, মিথেন রসায়নাগারে জৈব রসায়নে বিভিন্ন ধরনের যৌগ প্রস্তুত। যেমন ধরো ইথাইল অ্যালকোহল CH3OH, ইথাইল অ্যালকোহল, CHCl3 ক্লোরোফর্ম, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এই সকল যৌগ প্রস্তুতিতে। তারপরে ধরো HCHO ফর্মালডিহাইড, এই সব যৌগ প্রস্তুতিতে মিথেন ব্যবহৃত হয়। 1 নম্বর মিথেনের ব্যবহার। 2 নম্বর কি, এই মিথেনকে যদি বায়ুর অনুপস্থিতিতে প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়। মিথেনকে বায়ুর অনুপস্থিতিতে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়, 2H2 বেরিয়ে যায়। যদি 1 মোল নিই তাহলে 2 মোল হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়। আর কি, কালো রঙের কার্বনের চূর্ণ পড়ে থাকে, যেটাকে বলা হয় কার্বন ব্ল্যাক। কেমন? এটাকে বলা হচ্ছে কার্বন ব্ল্যাক, যেটা কি করা হয় না, টায়ার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। তাহলে কার্বন ব্ল্যাক এই ব্যাপারটা কিন্তু তোমরা পড়বে। ঠিক আছে, তাহলে এই আমরা মিথেনের ব্যবহার আরও আছে, সেগুলো নিজেরা করতে পারবে। আমি এই দুটো দরকারি তাই এটা বললাম। এছাড়াও মিথেনকে কি দেখছো তো কি না, এলপিজিতে মিথেন থাকে, ন্যাচারাল গ্যাসে মিথেন থাকে। তাহলে ওই জন্য আমরা বলতে পারি মিথেনকে জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়। ঠিক আছে, আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি না, জ্বালানি হিসেবে। এই 3টে পয়েন্ট পড়লেই হবে। কেমন? তাহলে এই হচ্ছে মিথেনের ব্যবহার। তাহলে মিথেনের উৎস আর মিথেনের ব্যবহার। নেক্সট আমরা যাচ্ছি ইথিলিন। তাহলে এটাও আমরা কিভাবে পড়বো, ইথিলিনের উৎস এবং ইথিলিনের ব্যবহার। তাহলে ইথিলিনের ফার্স্ট হচ্ছে উৎস কি, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের থেকে প্রাপ্ত যে বিভিন্ন উপজাত বস্তু আছে বা বিভিন্ন যে হাইড্রোকার্বন আছে, সেগুলোকে যদি আমরা প্রচণ্ড পরিমাণে তাপ দিয়ে বিভাজিত করি তাহলে আমরা ইথিলিন পাই। তাহলে আবার বলছি, ইথিলিনের উৎসটা কি? তাহলে প্রথমে যাচ্ছি উৎস কি
ভালো করে শোনো, লিখছি না। পেট্রোলিয়াম জাতীয় বস্তু যখন তৈরি করা হচ্ছে পেট্রোলিয়াম থেকে, বা ধরো যেটা প্রাকৃতিক গ্যাস, সেই প্রাকৃতিক গ্যাস থেকে যখন কোনো বস্তু তৈরি করা হচ্ছে, কোনো পদার্থ, তখন উপজাত বস্তুরূপে যে হাইড্রোকার্বনগুলো পাওয়া যায়, হাইড্রোকার্বন মানে কি, কার্বন হাইড্রোজেন আছে যেসব যে হাইড্রোকার্বনগুলো পাওয়া যায়, সেই হাইড্রোকার্বনগুলোকে যদি উচ্চ তাপমাত্রায় বিয়োজিত করা হয় তাহলে আমরা ইথিলিন পাই। কেমন? এটাই হচ্ছে ইথিলিনের প্রধান উৎস। এবার ইথিলিনের ব্যবহারে কি কি আসছে? ফার্স্টই হচ্ছে ইথিলিনকে কি করা হয় না চেতনানাশক হিসাবে 80% ইথিলিন আর অক্সিজেন 20% অক্সিজেন, তাহলে কি বললাম না 80% ইথিলিন C2H4 আর 20% O2, এটাকে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। দ্বিতীয় কি, ইথিলিন ফল পাকাতে কাজে লাগে, ফল পাকাতে কাজে লাগে। কেমন? এই দুটো পড়বে। নেক্সট আমরা যাচ্ছি অ্যাসিটিলিনের ব্যাপারে। অ্যাসিটিলিনকে কিভাবে প্রস্তুত করা হয় না, দেখো অ্যাসিটিলিন প্রস্তুত করার সবথেকে সহজ এবং ভালো পদ্ধতি হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। বাজারে যেটা ফল পাকাতে আমরা কার্বাইড ইউজ করি না, সেই কার্বাইড বাজার থেকে কিনে আনতে হবে। তার সংকেত কি? CaC2, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডে যদি ফোঁটা ফোঁটা জল ফেলা হয় তাহলে দেখা যায় ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর C2H2 তৈরি হয়। কেমন? তাহলে এই হচ্ছে ওর বিক্রিয়া। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে ওর উৎস। কার না অ্যাসিটিলিনের উৎস। তাহলে এটা হলো আমাদের এটা। এবার এটা যাচ্ছে উৎস। এবার অ্যাসিটিলিন আমাদের কি কি কাজে লাগে? ফার্স্ট হচ্ছে অ্যাসিটিলিন যে ঝালাই যে কারখানাগুলো আছে, মানে যেখানে গ্রিল ফ্যাক্টরি যেগুলো বলা হয় আমাদের, সেই গ্রিল ফ্যাক্টরিতে যে ঝালাই কাজে দেখবে একটা সাদা রঙের আগে যে ব্যবহার হতো, এখন ওই ব্যবহার কমে যাচ্ছে, সাদা রঙের একটা আলো তোমরা দেখতে পেতে। সেই আলোটা দিয়ে কি হয়? সেই আলোটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। এই অক্সি অ্যাসিটিলিন শিখাটা উচ্চ তাপ উৎপন্ন করতে ব্যবহৃত হয়। তাহলে C2H2 এই অ্যাসিটিলিন কি না ঝালাই কারখানায় তোমার অক্সি অ্যাসিটিলিন শিখা এই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। কেমন? এছাড়াও কৃত্রিম রাবার প্রস্তুতিতে এর অ্যাসিটিলিনের ব্যবহার আছে। এছাড়াও কৃত্রিম রাবার প্রস্তুতিতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। তাহলে দুটো ব্যবহার আমরা বললাম। এক হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা, অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে ঝালাই শিল্পে। আর 2 নম্বর হচ্ছে এটা কি কৃত্রিম রাবার প্রস্তুতিতে, রাবার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, তখন এই কথাটা বললাম, তখন আরেকটা জিনিস নোট করে না, এই যে C2H4 ইথিলিন, এটা থেকে কিন্তু পলিথিন প্রস্তুত করা হয়। পলিমারাইজেশনের মাধ্যমে এটা কিন্তু পলিথিন প্রস্তুত করাও হয়। কেমন? তাহলে এটা আরেকটা ব্যবহার বললাম, ওটা নোট করে নেবে। তাহলে এই হচ্ছে অ্যাসিটিলিনের উৎস এবং বা অ্যাসিটিলিন প্রস্তুতি এবং তার ব্যবহার। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে এলপিজি। এলপিজির ফুল ফর্ম কি? এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তাহলে এলপিজি এতে আমরা যাব। এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড, তোমাদের কিন্তু এটা খাতায় লিখতে দেয় যে এলপিজির ফুল ফর্ম কি এবং এর উপাদান কি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই হচ্ছে এর পুরো নাম। এতে কি থাকে? এর প্রধান উপাদান কি? এর প্রধান উপাদান হচ্ছে এন বিউটেন।
এন বিউটেন মানে নর্মাল বিউটেন, সমবায়বতার ওখানে বলেছিলাম ব্যাপারটা। তাহলে এই হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ফুল ফর্ম এবং এর প্রধান উপাদান হচ্ছে এন বিউটেন। এখন এন বিউটেন এটা কি কি ব্যবহৃত হয় না, এরা ব্যবহৃত হয় এলপিজি প্রধানত ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে। আমাদের বাড়িতে যে গ্যাসে রান্না করা হয় সেটা কিন্তু এলপিজি সিলিন্ডার, দেখবে বলা হয় এলপিজি সিলিন্ডার। এখন একটা দেখবে যদি গ্যাস জ্বালানো থাকে, বাই চান্স যদি লিক হয় তাহলে একটা গন্ধ বেরোয়, তাই না? এলপিজির কিন্তু কোনো গন্ধ নেই। তাহলে ওই গন্ধটা কিসে? ওই গন্ধটা হচ্ছে ইথাইল মারক্যাপটনের, না ইথাইল মারক্যাপটনের। কি ব্যাপারটা না, যেহেতু এলপিজি অত্যন্ত দাহ্য, তাই বাই চান্স যদি গ্যাসের পাইপ লিক হয় তাহলে সেখান থেকে তো গ্যাস বেরোতে থাকবে। তাহলে সেখান থেকে যদি গ্যাস বেরোতে থাকে তাহলে আমরা বুঝতে পারবো না, যেহেতু ওর কোনো গন্ধ নেই, তাহলে কি বিস্ফোরণ ঘটতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে যাতে আমরা বুঝতে পারি যে গ্যাস লিক হয়েছে সেটা বোঝানোর জন্য ওর মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টিকারক ইথাইল মারক্যাপটন ইউজ করা হয়, যেটা আমাদের বোঝায় যে গ্যাসটা লিক করেছে বা গ্যাস বেরোচ্ছে, এর গন্ধ থেকে আমরা বুঝতে পারি। তাহলে গন্ধটা কিন্তু এলপিজির নয়, এটা হচ্ছে ইথাইল মারক্যাপটনের গন্ধ। কেমন? তাহলে এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সিএনজি। সিএনজি সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কেমন? এখন এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা কি থেকে তৈরি হয় না, কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু যে ন্যাচারাল গ্যাস আছে মানে প্রাকৃতিক গ্যাস, সেটাই কেমন সেটাকে কম্প্রেস করা হয়েছে, দিয়ে তার ঘনত্বটাকে বাড়ানো হয়েছে। তাহলে এর প্রধান উপাদান কি হবে না, এর প্রধান উপাদান হবে মিথেন। মিথেন এর প্রধান উপাদান। কেমন? কারণ এটা ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস থেকে, তার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। তাহলে এই হচ্ছে কম্প্রেসড গ্যাস, এটাও কি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। কেমন? তাহলে সিএনজি গেল। নেক্সট আমরা যাব রেকটিফাইড স্পিরিট আর ডিনেচার্ড স্পিরিটে। চলো, ফার্স্ট হচ্ছে রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিটটা কি না, 95.6% রেকটিফাইড স্পিরিটটা কি, রেকটিফাইড স্পিরিট 95.6% ইথাইল অ্যালকোহল CH3 CH2OH ইথাইল অ্যালকোহল এর জলীয় দ্রবণকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। যেটা কি হয় পরীক্ষাগারে বিভিন্ন বিকারক রূপে, পরীক্ষাগারে দ্রাবক রূপে, এগুলোতে ব্যবহার করা হয় এই রেকটিফাইড স্পিরিটটা। কেমন বুঝতে পারলে? আবার বলছি, রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণ, যেটা পরীক্ষাগারে বিকারক হিসাবে, দ্রাবক হিসাবে ব্যবহার করা হতো এখন বা হয়। এখন কি হয় না, এটা তো দেখতে বুঝতে পারছো, এটা তার মানে কি অ্যাকচুয়ালি অ্যালকোহলের গাঢ় জলীয় দ্রবণ। এতে আগেকার দিনে কি হতো, যখন এটাকেই শুধু ব্যবহার করা হতো, তখন যারা বদমাইশ ছাত্রছাত্রী তারা কি করতো, কলেজে যারা ব্যবহার করতো, এখানে ব্যবহার করা ওখান থেকে নিয়ে চলে আসতো, দিয়ে সেগুলোকে ডাইলিউট করে সেখান থেকে তারা কি করতো না নেশা করতো। তাহলে এই ব্যাপারটা যাতে না করে তার জন্য কি করা হলো, তার জন্য কিছু পরিমাণ ন্যাপথা আর পিরিডিন এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। তাহলে কি মেশানো হলো, ন্যাপথা আর পিরিডিন মেশানো হলো, পিরিডিন মিশিয়ে দেওয়া হলো। কেমন? তাহলে কি হলো, ওটা বিষাক্ত হয়ে গেল আর দুর্গন্ধযুক্ত হয়ে গেল, যাতে ওরা আর সেটা নিয়ে গেল না বা ওটাকে আর গ্রহণ করলো না। এই যে মিশ্রণটা, তার মানে কি রেকটিফায়ার স্পিরিট প্লাস কিছু পরিমাণ ন্যাপথা আর পিরিডিন, এই পুরো মিশ্রণটাকে
আমরা কি বলি না ডিনেচার্ড স্পিরিট। তাহলে আশা করি বুঝতে পারলে রেকটিফাইড স্পিরিট আর ডিনেচার্ড স্পিরিট সবই কি আমাদের জৈব রসায়নে বা পরীক্ষাগারে দ্রাবক রূপে বিভিন্ন বিকারক রূপে ব্যবহার করা হয়। নেক্সট আমরা যাচ্ছি ফরমালিন এবং ভিনিগার। ফরমালিনটা কি? ফরমালিন হচ্ছে 37 to 40%, 37 to 40% ফর্মালডিহাইডের HCHO এর জলীয় দ্রবণ, জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। ফর্মালডিহাইডের 37 to 40% জলীয় দ্রবণকে বলা হচ্ছে ফরমালিন। কি কাজে লাগে? ফরমালিন হচ্ছে জীবাণুনাশক হিসেবে কাজে লাগে। যেমন যে ইনফেক্টেড যে এলাকাগুলো সেই জায়গাগুলোয় ফরমালিন স্প্রে করে কি করা হয়, সেগুলোকে জীবাণুমুক্ত করা হয়। যেমন এবার যাচ্ছি আমরা ভিনিগারের ব্যাপারে। ভিনিগারটা কি? ভিনিগার হচ্ছে 4 to 7% অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, তোমরা যদি IPAC বলো, তার জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। ভিনিগার কি? রন্ধন শিল্পে রান্না করতে ব্যবহৃত হয়, কেমন তাই না? রান্নার কাজে ব্যবহৃত হয়, সংরক্ষণ করতে, কোনো জিনিস সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এইগুলো হচ্ছে এদের ব্যবহার। কেমন? তাহলে এই প্রত্যেকটা 3টে 5টা 9টা জিনিস কিন্তু তোমরা এইভাবে নোট করে নিয়ে পড়বে, তাহলে পড়তে দেখবে সুবিধা হবে। কেমন? তাহলে এই গেল হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির বিভিন্ন যে যৌগ আছে তাদের ব্যবহার। এছাড়াও তোমাদের মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল আছে, তাদের প্রস্তুতি নেই, তাদের কিছু বিক্রিয়া আছে, আর তাদের ব্যবহার আর তাদের অসুবিধা মানে অপকারিতা এই ব্যাপারটা আছে, ওগুলো নিজেরা পড়বে। কেমন? ওগুলো বোঝানোর কিছু নেই। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আর পলিমার, এই দুটোর মধ্যে আমরা যাব। এখন অর্গ্যানিক কেমিস্ট্রিতে রাসায়নিক বিক্রিয়াগুলোকে অনেক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে তোমাদের যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো আমি বলছি। তাহলে হচ্ছে রিয়াকশনসকে তোমাদের এখানে বা বিক্রিয়াগুলোকে তোমাদের এখানে প্রধানত 3টে টাইপের বিক্রিয়া তোমাদের এখানে বলা হয়েছে। যেমন একটা হচ্ছে কি যৌথ বিক্রিয়া, যেমন যৌথ বিক্রিয়াকে বলা হয় অ্যাডিশন রিয়াকশন। কেমন? সেকেন্ড হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যার মধ্যে হচ্ছে এটাকে আরেকটা বলা হয় সাবস্টিটিউশন রিয়াকশন। কেমন? আরেকটা হচ্ছে তোমাদের এখানে সেটা হচ্ছে অপনয়ন বিক্রিয়া। যাকে বলা হয় এলিমিনেশন রিয়াকশন। যেমন এই 3টে টাইপের বিক্রিয়া তোমাদের বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এই বিক্রিয়াগুলোকে নিয়ে আলোচনা করছি। দেখবে আমি যৌগ হিসাবে বলছি না, এর মধ্যেই সব যৌগ যা বিক্রিয়া আছে তোমাদের সবকটা বলছি। আমি প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে স্টার্ট করব। তোমাদের যেহেতু প্রতিস্থাপন বিক্রিয়াটাই প্রথমে আছে, তাই আমি প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে স্টার্ট করছি। কেমন? তাহলে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের কি আছে? মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এটা আছে তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে। তাহলে ভালো করে পড়তে হবে। মিথেনের খুব ইম্পর্টেন্ট পরে পরীক্ষায়। CH4, একে যদি আমরা বিক্ষিপ্ত সূর্যালোক, এটাকে H নিউ এটাকে বলে, হ্যাঁ, এর উপস্থিতিতে যদি ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করায় তাহলে একটা করে আমার H প্রতিস্থাপিত হবে, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে। কেন প্রতিস্থাপন বলছে? দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা ক্লোরিন অ্যাড হয়েছে, তাহলে এর সঙ্গে কি বেরিয়ে গেছে না, এখানে আমি দেখাচ্ছি, ওখানে পাশে দেখাচ্ছি না, আরও লিখবো বলে, এখান থেকে একটা কি বেরিয়ে গেছে
না HCl দেখো বেরিয়ে গেল, তাই না? তাহলে একটা H বেরিয়ে গেছে, একটা ক্লোরিন ঢুকিয়ে, তার মানে হাইড্রোজেনকে ফুটবলে সাবস্টিটিউশন নামানো হয়, তাই না? সাবস্টিটিউট নামানো হয়। তাহলে সাবস্টিটিউট মানে কি, একজন উঠে গেল তার জায়গায় আরেকজন এলো, সেরকমই এখানে হাইড্রোজেন বেরিয়ে গেল তার জায়গায় ক্লোরিন এলো, ওই জন্য এটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। এরপর নেক্সট আবার যদি ক্লোরিনের উপস্থিতিতে Cl2 উপস্থিতিতে HNO চালনা করা হয়, তাহলে এইভাবে আবার একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে ক্লোরিন। আবার একইভাবে যদি আবার Cl2 আর HNO, তাহলে এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু HCl চলে যাচ্ছে, এখানেও কিন্তু HCl বেরিয়ে যাচ্ছে, তা তৈরি হবে CH Cl3। এরপর আবার যদি তা করা হয় Cl2 আর HNO যদি করা হয়, তাহলে এখান দিয়ে আবার HCl বেরিয়ে যায় আর তৈরি হয় CCl4। কেমন? তাহলে এখন এই যে চারটে টাইপের যৌগ আমাদের উৎপন্ন হলো, চারটে টাইপের যৌগ উৎপন্ন হলো, এই যৌগগুলোর নাম আমাদের করতে হবে। যেমন এটাকে প্রথমটাকে কি বলা হয়, মিথাইল ক্লোরাইড। প্রথম যে যৌগটা উৎপন্ন হয়েছে তাকে কি বলা হয় না, মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। কেমন? এটা ক্লোরাইড। এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড। এটাকে কি বলা হয়, ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মের সংকেত কি, এটা চেতনানাশক হিসেবে ব্যবহার করা হতো, ক্লোরোফর্ম। আর এটা কি, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড। এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড। যেমন এই হচ্ছে দেখো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। আর তোমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার কিছু নেই। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে দ্রুত বিক্রিয়ার মধ্যে। দ্রুত মানে কি, অ্যাডিশন রিঅ্যাকশন। দেখো অ্যাডিশন রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট, এটা কাজে লাগে। দেখো অ্যাডিশন রিঅ্যাকশনের মধ্যে ফার্স্ট আমরা বিজারণ বিক্রিয়ায় যাব। বিজারণ বিক্রিয়ার ব্যাপারটা কি হয়, দেখো অ্যাসিটিলিন, আগে আমরা ইথিলিন দিয়ে বলি, CH2 ডবল বন্ড CH2, ইথিলিন, তাই তো? এখন ইথিলিনের সঙ্গে যদি আমরা নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করি, কি বললাম, নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করি, তাহলে হয়ে যায় CH3 সিঙ্গেল বন্ড CH3। তাহলে এখানে কি হয়েছে দেখো ভালো করে ঘটনাটা, দুটো কার্বনেই একটা বন্ধন চলে গেছে, তার জায়গায় একটা করে হাইড্রোজেন যোগ হয়েছে, তার মানে এটা অ্যাডিশন, তো ওই জন্য বলা হচ্ছে এটা অ্যাডিশন রিঅ্যাকশন। আবার দেখো হাইড্রোজেন ঢোকা মানে আমরা কি জানি, বিজারণ, তাইকে বিজারণ বিক্রিয়াও বলতে পারবো। আবার যদি কেউ বলে যে ইথিলিন থেকে তুমি ইথেন তৈরি করো, ইথিলিন থেকে ইথেন, তখন এই প্রসেসটা তোমাদের বলতে হবে। নেক্সট আমরা যাচ্ছি দেখো CH ট্রিপল বন্ড CH অ্যাসিটিলিন থেকে আমরা যদি একইভাবে নিকেল আর হাইড্রোজেন দিই, নিকেল আর হাইড্রোজেন দিই, তাহলে প্রথমে তৈরি হয় CH2 ডবল বন্ড CH2, প্রথমে ইথিলিন তৈরি হয়। তারপর আবার এর উপস্থিতিতে নিকেল হাইড্রোজেন যদি বেশি থাকে, তাহলে এর উপস্থিতিতে এটা আবার কি বিজারিত হয়ে তৈরি হয় এটা, কেমন, CH3 সিঙ্গেল বন্ড CH3। এখন কথা হচ্ছে, কারোর যদি ইচ্ছা হয় যে আমি অ্যাসিটিলিন থেকে ইথিলিনে গিয়ে স্টপ হবো, এটা স্টপ হওয়া যায় না, এটা পরপর ঘটতে থাকে, ইথিলিনে গিয়ে স্টপ হবো, তাহলে সে কী করবে? কী বললাম কোশ্চেনটা বুঝতে পারলে? যদি অ্যাসিটিলিন থেকে আমি নিকেল হাইড্রোজেন দিই, সেরকম তো পরিমাণ মতো দেওয়া সম্ভব নয়, সেটা কী করে, ইথিলিন তৈরি করে সেখান থেকে আবার কিছুটা ইথেন তৈরি হয়ে যায়। তাহলে আমার এবার কথা হচ্ছে, আমি যদি অ্যাসিটিলিন থেকে শুধু ইথিলিন করেই বন্ধ করতে চাই, এই স্টেপটা যদি না যেতে চাই, তাহলে আমরা কী করব? তার জন্য নিকেল অনুঘটক, এখানে নিকেল কিন্তু সবই অনুঘটক, হ্যাঁ, এই নিকেল অনুঘটকটা ব্যবহার করা হয় না, তার জায়গায় কি করা হয়, লিন্ডলার ক্যাটালিস্ট বলে একটা অনুঘটক আছে, সেটাকে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় না, লিন্ডলার ক্যাটালিস্ট। সেখানে কি করা হয় না, PD প্যালাডিয়াম আর BaSO4 বেরিয়াম সালফেট, ঠিক আছে, BaSO4 কিসের উপস্থিতিতে, কুইনোলিন দ্রাবকের উপস্থিতিতে, কুইনোলিন
দ্রাবকের উপস্থিতিতে ব্যবহার করা হয়, আর হাইড্রোজেন গ্যাস। তাহলে এই হচ্ছে অনুঘটক, ক্লোরিন দ্রাবক আর হাইড্রোজেন গ্যাস চালনা করলে আমরা এখানে গিয়ে স্টক হতে পারি। তাহলে যদি অ্যাসিটিলিন থেকে ইথিলিন বলে তাহলে এটা, অ্যাসিটিলিন থেকে যদি বলে যে ইথেন তৈরি করো তাহলে প্রথমে নিকেল হাইড্রোজেন দিয়ে ইথিলিন, তারপর আবার নিকেল হাইড্রোজেন দিয়ে আমরা ইথেন করবো। কেমন? এই যে এখানে কতগুলো এখানে বিক্রিয়া দেখালাম দেখো, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি 3টে বিক্রিয়া দেখালাম। কেমন? একটা হচ্ছে এটা থেকে একটা এটা থেকে এটা, আর একটা হচ্ছে এটা থেকে এটা। কেমন? তৃতীয়টা ক্ষেত্রে আমরা এটা থেকে এটা যখন করবো তখন নিকেল আর হাইড্রোজেনই ইউজ করবো দুটো স্টেপে। হয়েছে? তাহলে এগুলো হচ্ছে বিজারণ বিক্রিয়া প্লাস হচ্ছে দ্রুত বিক্রিয়া, কারণ দেখো এখানে শুধু হাইড্রোজেন অ্যাড হচ্ছে। এবার দেখো নেক্সট আরেকটা টাইপের দ্রুত বিক্রিয়া আছে, সেটা কি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া। দেখো ব্রোমিন জলের সঙ্গে কিন্তু মিথেন বা ইথেন মানে যারা অ্যালকেন তারা কোনো বিক্রিয়া দেয় না, কারণ ওদের কি এখানেও দেখা তাই হলো না, কারণ ওদের যতগুলো হাইড্রোজেন নেওয়ার ক্ষমতা সেটা নিয়ে নিয়েছে। মিথেন তারপর ধরো ইথেনই ধরো, 3টে হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে তো সব ওর 4টে বন্ধন তো ফুলফিল্ড হয়ে মানে যতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার কথা হয়ে গেছে। এবার যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকে মানে ধরো এটা থাকবে বা এটা থাকবে, তখন তারা মানে তাহলে দ্রুত বিক্রিয়ায় কারা সাড়া দেবে? ভালো করে মনে রাখো, দ্রুত বিক্রিয়ায় কারা সাড়া দেবে কোশ্চেন হতে পারে। সেটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগরা। যারা অসম্পৃক্ত জৈব যৌগ তারাই কেবলমাত্র দ্রুত বিক্রিয়ায় সাড়া দেয়। কেমন? কারণ তাদের যোজ্যতা এখনও ঠিকঠাকভাবে পূর্ণ হয়, মানে সম্পৃক্ত হয়নি তারা এখনও। কেমন? তাহলে এই হচ্ছে একটা টাইপের দ্রুত বিক্রিয়া। নেক্সট আমরা যাচ্ছি ব্রোমিন জলের সঙ্গে। ফার্স্ট আমরা দেখাই ইথিলিনের বিক্রিয়াটা, CH2 ডবল বন্ড CH2। ইথিলিনকে যদি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করানো হয় Br2 আর H2O, এর রংটা কি? এর রং হচ্ছে লাল বর্ণ, ব্রোমিন জলের বর্ণ হচ্ছে লাল। তাহলে তৈরি হয় 1,2-ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন। কেমন? এটা তৈরি হয়। তাহলে এইখানে এই পার্টটা কিছু লাল বর্ণ ছিল, সেটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। কেন? দেখো এই লাল বর্ণের জন্য দায়ী হচ্ছিল কিন্তু ব্রোমিন, সেটা এখন আর নেই, সেটা কি হয়েছে? যৌগের মধ্যে ঢুকে গেছে, তাই ওটা বর্ণহীন হয়ে যায়। কেমন? এবার হচ্ছে অ্যাসিটিলিনের ক্ষেত্রে CH ট্রিপল বন্ড CH, এতে যদি আমরা ব্রোমিন জল দিই Br2 আর H2O দিই, লাল বর্ণের ব্রোমিন জল লাল, কি হয়? CH Br সিঙ্গেল বন্ড CH Br, সিঙ্গেল বন্ড আর ডবল বন্ড। তাহলে এটা কি হলো না 1,2-ডাইব্রোমো ইথিলিন তৈরি হলো, 1,2-ডাইব্রোমো ইথিলিন তৈরি হলো। এটাও কিন্তু কি না বর্ণহীন হয়ে যায়, এটাও বর্ণহীন হয়ে যায়। যেমন নেক্সট আরেকটা তোমাদের পড়তে হবে, যদি আমরা এটা মন দিয়ে শোনো, যদি আমরা অ্যাসিটিলিনের সঙ্গে যদি তরল ব্রোমিনের বিক্রিয়া করা হয়, তার মানে লিকুইড ব্রোমিনের যদি বিক্রিয়া করা হয় তাহলে কিন্তু এটা কি তৈরি হবে? CH এই ব্রোমিন সিঙ্গেল বন্ড CH এই ব্রোমিন। তাহলে কি হলো? 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। কেমন? তাহলে এটাও কিন্তু বর্ণহীন হয়ে গেল। কেমন? তাহলে এই হচ্ছে তোমাদের দ্রুত বিক্রিয়ার এক্সাম্পলগুলো বললাম। নেক্সট আমরা যেটা যাব সেটা কি না অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশন। কেমন? চলো দেখো অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিয়াকশনের ব্যাপারটা কি। অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন মানে কি? কোনো একটা যৌগ থেকে কোনো মৌল বা পরমাণু সেটা বেরিয়ে যাচ্ছে, এটা কি বলা হচ্ছে? অপনয়ন বা এলিমিনেশন রিয়াকশন। তোমাদের যেটা এক্সাম্পল আছে সেটা হচ্ছে অ্যালকোহল। সাপোজ ধরো ইথাইল অ্যালকোহল CH3 CH2OH। কেমন? এটাতে যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিই আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিই, তাহলে এখন জল বেরিয়ে যায়, H2O বেরিয়ে যায়। কী হবে? এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে OHটা বেরোয়, এই OHটা এখান থেকে একটা হাইড্রোজেন বেরোয়।
তাহলে কি তৈরি হয়, তাহলে যদি বেরিয়ে যায় তাহলে কি পড়ে থাকে, এর কি পড়ে থাকে, CH2 পড়ে থাকে, আর এদিকেও CH2 পড়ে থাকে। তাহলে যোগ্যতা পূরণ হবে, তাই ডবল বন্ড, তাহলে কি তৈরি হবে, ইথিলিন তৈরি হবে। কেমন, এই ঘটনাটাকেই যদি আমরা ধরো ইথাইল অ্যালকোহলকেই যদি আমরা কনসেন্ট্রেটেড H2SO4 মিশিয়ে তাপমাত্রাটা কি করলাম না 140 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, 170 ডিগ্রিতে না করে আমরা কি করলাম না 140 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম। তাহলে তখন কি হবে, তখন তৈরি হয় ডাই ইথাইল ইথার, CH2 ও CH2। খুব ইম্পর্টেন্ট দুটো বিক্রিয়া তোমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন এটা হচ্ছে ডাই ইথাইল ইথার আর এটা হচ্ছে ইথিলিন। এই দুটো হচ্ছে তোমাদের এলিমিনেশন রিয়াকশনের মধ্যে আছে। এছাড়াও আর একটা বিক্রিয়া আছে, সেটা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়াটা কি না, কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে এবং অ্যাসিড এবং অ্যালকোহলের 1:1 অনুপাতের মিশ্রণ, তার মানে যত আয়তন তুমি কার্বক্সিলিক অ্যাসিড নেবে ঠিক তত আয়তনই কোনো একটা অ্যালকোহল নিলে, মিশিয়ে যদি তাতে কনসেন্ট্রেটেড H2SO4 যোগ করা হয় তাহলে কি হবে না তাতে এস্টার উৎপন্ন হয়, এক অণু জল বেরিয়ে গিয়ে এস্টার উৎপন্ন হয়, তাই এটাকে বলা হয় এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়াটা কি দেখো, আমি নিলাম কি তোমাদের চেনা অ্যাসিডগুলোর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আর নেওয়া হচ্ছে কি না ইথাইল অ্যালকোহল, আমি একটু ইথাইল অ্যালকোহলটাকে ঘুরিয়ে লিখছি H, আচ্ছা HO সিঙ্গেল বন্ড C2H5, কেমন, এতে আমরা কি দিচ্ছি বা OH করছি, কেমন OH CH2 CH3, কেমন, এটা তো ইথাইল অ্যালকোহল, এতে আমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিই, এখান থেকে এক অণু জল বেরিয়ে যায়, H2O বেরিয়ে যায়, কেমন, এক অণু জল বেরিয়ে যায়, দিয়ে কি তৈরি হয় CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 CH3, এটাকে বলা হচ্ছে এস্টার। এর নাম কি ইথাইল অ্যাসিটেট, এটা তৈরি হয়, কেমন, তাহলে এই হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা তোমাদের পড়তে হবে, ব্যাস এই পর্যন্ত হচ্ছে তোমাদের বিক্রিয়াগুলো, যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমি বললাম, সব পড়া নোট করে নেবে, এই বিক্রিয়াগুলো তোমাদের পড়তে হবে। নেক্সট লাস্ট টপিক আমাদের যেটা, সেটা হচ্ছে পলিমার, এটা আমাদের পড়তে হবে। তাহলে পলিমারটা কি দেখো, লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে আমাদের পলিমার্স। পলিমার কাকে বলে না, যখন অনেকগুলো অণু, একাধিক অণু, সেটা একই প্রকারের হতে পারে ভিন্ন প্রকারের হতে পারে, কিন্তু তোমাদের এখানে একই প্রকার অণু দিয়েই আছে, যখন একই প্রকার বা ভিন্ন প্রকারের অনেক অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক দীর্ঘ শৃঙ্খল গঠনের মাধ্যমে এক অতিকায় অণু গঠন করে, তখন সেই অতিকায় অণুটাকে বলা হয় পলিমার। আর সেই অতিকায় অণুটা যে সকল একক দ্বারা বা যে সকল অণু দ্বারা গঠিত হলো তাদেরকে বলা হবে ওই পলিমারটার মনোমার। কেমন, যেমন তোমাদের এখানে কি কি আছে, একটা হচ্ছে পলিথিন বা পলিইথিলিন, PVC পলিভিনাইল ক্লোরাইড, আর কি আছে না টেফলন, কেমন। তাহলে প্রথমে আমরা ব্যবহারগুলো নিজেরা করবে, আমি সংকেতগুলো আর পলিমারের সংকেতগুলো দেখাচ্ছি, কেমন, মনোমারের সংকেত আর পলিমারের সংকেত। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা ইথিলিনে যাচ্ছি, বা ইথিলিন থেকে যে তৈরি হয় পলিইথিলিন সেটাতে যাচ্ছি। দেখো প্রথমে ইথিলিনের সংকেত কি না CH2 ডবল বন্ড CH2, কেমন। তোমাদের এখানে যে কটা পলিমার আছে সব করে কিন্তু যুত বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়, মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুত বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে পলিমারটা গঠন করে, কেমন। তাহলে এখানে যদি আমরা ইথিলিনের কথায় যাই, তাহলে ইথিলিন থেকে আমরা কিভাবে পলিথিন পেতে পারি না, ইথিলিনকে যদি উচ্চ উষ্ণতায়
কত না উচ্চ উষ্ণতায় Cr2O3 এর উপস্থিতিতে যদি বিক্রিয়া করানো হয় অনেকগুলো n সংখ্যক ইথিলিন অণু যদি বিক্রিয়া করানো হয়, তাহলে ওরা কীভাবে যুক্ত হয় দেখো, CH2 সিঙ্গেল বন্ড CH2। এবার এই যে পাই বন্ধন আছে এরকম, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ভালো করে দেখো। CH2 ডবল বন্ড, ধরো CH2 এর পাশে একটা অণু দেখাচ্ছি CH2 ডবল বন্ড CH2, হ্যাঁ। তাহলে এই যে বন্ধনটা আছে এতে একটা সিগমা হলো, আর একটাকে পাই বলা হয়। তাহলে একটা বন্ধনের তো দুটো ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন এখানে আসে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসে, আবার এর থেকে একটা ইলেকট্রন এখানে যায়, এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে যায়। তাহলে দেখো এর দুটো ইলেকট্রন এর দুপাশে, এর দুটো ইলেকট্রন দুপাশে, যে এদের মধ্যে বন্ধন গঠন হয়। আবার এর পরে যে অণু থাকে তার মধ্যে বন্ধন গঠন হয়, এর পরে যে অণু থাকে তার মধ্যে বন্ধন গঠন হয়। এইভাবে লম্বা চেনটা গঠন হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ওখানে তাহলে আমরা কীভাবে এর পলিমারটাকে আমরা কীভাবে বলবো, তাহলে মনোমার হচ্ছে এটা, কেমন? তাহলে পলিমারটা কী হবে? পলিমারটা হচ্ছে এইটা, কেমন? তাহলে এই হচ্ছে কি না ইথিলিন আর পলিইথিলিন। এবার যাচ্ছি আমরা পিভিসি এর ক্ষেত্রে। পিভিসি এর ক্ষেত্রে পিভিসির ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে এর মনোমার কি হবে? ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইডের সংকেত কি? CH2 ডবল বন্ড CH Cl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এবার n সংখ্যক নিয়ে তাতে যদি বিক্রিয়া করাই তাহলে তৈরি হয় CH2 সিঙ্গেল বন্ড CH, Clটাকে নাম ভেঙে দেখালাম, এটা হচ্ছে এর পলিমার, পলিভিনাইল ক্লোরাইড। এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড আর এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে টেফলন। টেফলনের মনোমার কি? টেফলনের ফুল ফর্ম কি? পলিটেট্রা ফ্লুরোইথিলিন। পলিটেট্রা ফ্লুরোইথিলিন হচ্ছে টেফলনের পুরো নাম। এর তাহলে মনোমার কি হবে? টেট্রা ফ্লুরোইথিলিন। টেট্রা ফ্লুরোইথিলিন। তাহলে n সংখ্যক টেট্রা ফ্লুরোইথিলিন এ যদি বিক্রিয়া করে তাহলে কি হয় না এই যৌগটা তৈরি হয় CF2 সিঙ্গেল বন্ড CF2। তোমরা এটাকে ভেঙেও দেখাতে পারো। কিভাবে দেখাবে তখন? এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, কেমন? তাহলে এই সিঙ্গেল বন্ড, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই সিঙ্গেল বন্ড, এটা n সংখ্যক। এটাকে বলা হবে টেফলন বা পলিটেট্রাফ্লুরোইথিলিন, আর এটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন। কেমন? এই হচ্ছে পলিমারের তিনটে তোমাদের আছে, এদের ব্যবহার করতে হবে। এবার যেটা হচ্ছে পলিমারকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, এবং তোমাদের যেটা আছে সেটা হচ্ছে জৈব বিশ্লেষ্য পলিমার আর জৈব অবিশ্লেষ্য পলিমার। জৈব বিশ্লেষ্য পলিমার কারা? যারা প্রাকৃতিক উপায়ে বিয়োজিত হয়ে আবার মিশে যায়, প্রকৃতিতে ফিরে যায়, তারা হচ্ছে জৈব বিশ্লেষ্য। আর জৈব অবিশ্লেষ্য কারা? যারা প্রকৃতিতে মেশে না বা প্রকৃতিতে মিশতে দীর্ঘদিন সময় লাগে, তাদেরকে বলা হয় জৈব অবিশ্লেষ্য পলিমার। এখন জৈব বিশ্লেষ্য পলিমারের মধ্যে কি কি পড়ে? জৈব বিশ্লেষ্য পলিমারের মধ্যে সেলুলোজ পড়ে, প্রোটিন পড়ে, যে স্টার্চ পড়ে, যেগুলো আমাদের জৈব উপাদান থেকে পাই, কেমন? সেগুলোকে বলা হচ্ছে জৈব বিশ্লেষ্য। আর জৈব অবিশ্লেষ্য কি? এরা তিনজনই হচ্ছে জৈব অবিশ্লেষ্য পলিমার। এবার জৈব অবিশ্লেষ্য পলিমার ব্যবহারের অসুবিধা কি? সেগুলো তোমার পরিবেশ দূষণ করবে, তোমার পুকুর নদীর জল ধারণ ক্ষমতা কমিয়ে দেবে, জলদূষণ ঘটাবে, এগুলো নিজেরা করবে, যেহেতু ওরা নষ্ট হয় না। যেমন নিকাশি ব্যবস্থার ক্ষতি করে, এগুলো হচ্ছে পলিমারের ব্যাপার স্যাপার। তাহলে পলিমার থেকে আমাদের এই তিনটেকে ভালো করে পড়তে হবে, তার সঙ্গে এদের ব্যবহার করতে হবে। আর কি করতে হবে না জৈব বিশ্লেষ্য এবং জৈব অবিশ্লেষ্য পলিমার কাদের বলে, তাদের উদাহরণ এবং জৈব অবিশ্লেষ্য পলিমার ব্যবহারের অসুবিধা। এই টোটালটা হচ্ছে তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি, মোট যেটা থেকে 8 নাম্বার তোমাদের পড়ে। তাহলে এই তিনটে ক্লাসে পড়লাম। এবার তোমাদের যারা আমার ভিডিও দেখছো তাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেনের দরকার হয় বা কোনো প্রবলেম হয়, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8972098660 8972098660 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি কারোর অসুবিধা হয়, আমি সেখানে ফোন করার দরকার নেই, অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করবে,
আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কেমন? ব্যাস।